সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের লিখিত মতামত জমা দেওয়া শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তবে সে দৌড়ে পিছিয়ে তুলনামূলক বড় দলগুলো, কারণ সংসদ নাকি গণপরিষদ কোন প্রক্রিয়ায় হবে নির্বাচন সে বিষয়ে এখনও এক হতে পারেনি তারা। আজ এ বিষয়ে আলোচনায় ভোটের ট্রেনে আছি আমি সিফাত শাহরিয়ার। শুরুতে আলোচনায় যাওয়ার আগেই দেখে নিই সারা দেশে ভোট নিয়ে কে কি বলেছেন। আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তিনি যেটি বলেছেন, জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান। সেই সাথে দলের আরেকজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তিনি যেটি বলেছেন, আজকে ঢাকার বাইরে খুলনাতে সংসদ নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এবং আমরা যেটি দেখেছি, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি যেটি বলেছেন, এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত। তবে এর বিপরীত কথা বলেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেছেন, নির্বাচন কমিশনে এনআইডি রাখা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নয়। অর্থাৎ আমরা যেটি দেখেছি, নির্বাচন কমিশনের অধীনেই এনআইডি কার্যক্রম রাখার পক্ষে কেউ বলছেন, কেউ বিপক্ষে বলছেন, এবং সারা দেশে এনআইডি যাতে নির্বাচন কমিশনের অধীনে রাখা হয় সে বিষয়ে কিন্তু আমরা দেখেছি নানা জায়গায় অবস্থান কর্মসূচিও পালন করা হয়েছে। আমরা এই সব বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের আজকের ভোটের ট্রেনে আলোচনার জন্য যুক্ত হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আব্দুস সালাম, আপনাকে স্বাগত এখন টিভির স্টুডিওতে ভোটের ট্রেনে। আপনার থেকে জানতে চাই যে আপনারা এখন পর্যন্ত ঐকমত্য কমিশনে লিখিত যে মতামত সেটি দাখিল করেননি, দেননি এখন পর্যন্ত। আপনারা যেটি বলছে যে আগে জাতীয় সংসদ নির্বাচন, তবে আবার আপনারা যে সংস্কার সেটিও চাইছেন, বিশেষ করে সংবিধান সংস্কার চাইছেন। নতুন যে রাজনৈতিক দল তারা বলছে সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন। আপনারা গণপরিষদ নির্বাচন চাইছেন না, আবার সংবিধান সংস্কার চাইছেন। গণপরিষদ নির্বাচন হলে কি সমস্যা, আর জাতীয় সংসদ নির্বাচন আগে হলে কি লাভ, জানতে চাই। আপনাকে ধন্যবাদ। এই ভোটের জন্যই তো 17 বছর ধরে আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ হাজার হাজার লোক গুম হয়েছে, এবং বিএনপি না শুধু, বিভিন্ন রাজনৈতিক নেতা দলের কর্মীরা বিভিন্ন সহিংসতার শিকার হয়েছে, জেল খেটেছে, এবং সারা জাতি একটা এই বিষয়ে আজকে ঐক্যবদ্ধ ছিল যে শেখ হাসিনা বিদায় নেবে এবং তারপরে জনগণের ভোটের অধিকার জনগণ ফিরে পাবে। এবং ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এই কারণেই রাষ্ট্র ক্ষমতায় আনা হয়েছে যে তাদের অধীনে তারা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন তারা জাতিকে উপহার দিবে। তা আজকে 7 মাস পরে আজকে এটা কি ওই জাতীয় সংসদের নির্বাচন হবে না গণপরিষদ নির্বাচন হবে, এই বিতর্কে যাওয়ার তো কোনো অবকাশ নাই। কারণ সকল রাজনৈতিক দল আজকে জাতীয় সংসদের নির্বাচন চায়। তো কাজে এই ব্যাপারে তো নতুন করে আবার জাতিকে বিভক্ত করার এই মুহূর্তে কোনো ইস্যু নিয়েই জাতীয়ভাবে এইভাবে বিভক্ত করার কোনো মানে হয় না। আপনার থেকে জানতে চাই যে তারা আরেকটি প্রস্তাব, যে নতুন যে নাগরিক পার্টি যারা, তারা একটি প্রস্তাব দিয়েছে যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই সাথে হতে পারে, এবং গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হবে আইনসভার মাধ্যমে পরবর্তীতে তারা দেশও পরিচালনা করতে পারবে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? ভাই, এখন পর্যন্ত তো এই দল তো নির্বাচনে আসে নাই, মানে নির্বাচন কমিশনে তো বিধিবদ্ধ তারা ওইটাতেই আসে নাই। আগে নির্বাচন কমিশনে তারা নাম লেখা দাখিল করুক, কারণ এরকম তো বাংলাদেশে আরও অনেক রাজনৈতিক দল আছে যারা নির্বাচন করার জন্য কোয়ালিফাই হয় নাই। তো কাজে আজকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশে আছে, যারা জাতীয় নির্বাচন অংশগ্রহণ করছে, বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করছে, আজকে প্রতিটা রাজনৈতিক দলই আজকে চাচ্ছে যে জাতীয় সংসদের নির্বাচন। আজকে গণপরিষদের কথা কোত্থেকে হঠাৎ 5 তারিখের পরে আসলো? 5 তারিখের আগে তো এই ধরনের কোনো মানে চিন্তাভাবনাও ছিল না বা কোনো ধারণাও ছিল না। আর যে বিষয়টা যেটা আমরা চাচ্ছি
যে এর আগে মানুষ ভোট দিতে পারে নাই, যেটা আমরা সংশোধন, যেটা আপনি বললেন যে সংস্কার করা দরকার, মূল সংস্কার করা, যেটা এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন হবে না, যে সরকার ক্ষমতায় আছে তারাই নির্বাচন করবে, যে সংশোধন করছে সেগুলোকে বাতিল করে আজকে বিএনপি সহ প্রতিটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আরও দুই আড়াই বছর আগে যে আমরা 31 দফা দিয়ে রাখছি, সেই 31 দফার মধ্যেই যা সংস্কারের বিভিন্ন দিকগুলো আছে, বিভিন্ন পয়েন্টগুলো আছে, সেই 1 থেকে 6 পর্যন্ত যে বিষয়গুলো আছে সেগুলোই যদি আমরা কার্যকর করি, যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচন হবে না, আর মানে পরপর 2 বারের বেশি কোনো একজন প্রধানমন্ত্রী হতে পারবে না, এই যে বিভিন্ন বিষয়গুলো দেয়া আছে, এই বিষয়গুলো যদি আজকে ইন্টারিয়াম গভর্নমেন্ট এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, তাহলে তো এগুলো সমস্যার সমাধান হয়ে যায়। আমরা 31 দফা দিছি কত আগে, এখন পর্যন্ত তো ইন্টারিয়াম গভর্নমেন্ট সে 31 দফা একবার খুলেও দেখলো না। যে রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করবে, সেই রাজনীতিবিদদের সেই রাজনীতিকে ভ্রুক্ষেপ করে গত 15-17 বছর আজকে দেশ চালানো হয়েছে একটা ব্যক্তি, একটা ফ্যাসিস্ট, যে রাজনীতি বা রাজনৈতিক দলগুলোকে কোনো মূল্যায়ন করা হয় নাই। আজকেও কি সে একই অবস্থা হবে, যে রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি যারা এতদিন রাজনীতি করে আসছে, রাষ্ট্র পরিচালনা করছে, সেটা সংশোধন হতে পারে, কিন্তু তাদেরকে বাদ দিয়ে আপনি একটা জিনিস দিয়ে চাপাই দিবেন, সেটা বললেই কি হবে? তো কাজে এখন একটাই, সবাই যেটা আমরা চাই যে আর এই সমস্ত নতুন নতুন পয়েন্ট এনে নির্বাচনকে বিলম্বিত করা মানে দেশটাকে আরও একটা ক্রাইসিসের মধ্যে ঠেলে দেয়া। কাজে আমরা মনে করি যে এই মুহূর্তে যত তাড়াতাড়ি, যেটা আপনি যে নির্বাচনী ট্রেনের কথা বলছেন, যত দ্রুত জাতিকে নির্বাচনী ট্রেনে উঠানো হবে, তত এই ধরনের সমস্যাগুলো দূর হবে এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশবাসী একটা ম্যান্ডেট দিবে, যে ম্যান্ডেট দেশ এবং বিদেশ সবাই সেটাকে অন্তত গ্রহণ করবে। আর জানতে চাই যে নির্বাচনী যে ভোটের ট্রেন সেটি আপনারা নির্বাচনী রোডম্যাপ চাইছেন, আপনারা ভোটের ট্রেনে নিজেদের দলকে কতটা ওঠানোর জন্য চেষ্টায় আছেন, কি কি কার্যক্রম চলমান রয়েছে? বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং সর্ববৃহত্তম দল বাংলাদেশে, এবং গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি বিগত 17টা বছর ধরে। একটা নির্বাচনের জন্যই তো আমরা লড়াই করছি, যে ফ্যাসিবাদের আমলে বারবার আমরা বলছি যে আপনি পদত্যাগ করেন, ক্ষমতা ছাড়েন, ক্ষমতা ছেড়ে আপনি একটা গ্রহণযোগ্য নির্বাচন দেন, কিন্তু সেই নির্বাচনটাই তো হয় নাই। কাজে বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আজকে যদি নির্বাচনী যাত্রা শুরু হয়, কারণ বিএনপি এটি সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে প্রতিটা সিটে অসংখ্য নেতা আছে যারা নির্বাচন অংশগ্রহণ করতে চান এবং যারা এর আগে নির্বাচন অংশগ্রহণ করেছেন। তো কাজে আমাদের বেলা এটা কোনো সমস্যা নাই। এই জন্য আমরা চাই যে আজকে দেশটাকে আর সংকটের দিকে ঠেলে না দিয়ে, কারণ গত কয়েকদিন আগে আজকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবই বলেছেন যে পরাজিত ফ্যাসিবাদ আজকে তাদের সেই সমস্ত টাকা পয়সা খরচ করে নতুন করে দেশে একটা অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে। কাজে দেশটাকে যাতে অরাজকতার মধ্যে দিয়ে কেউ ঠেলে না দিতে পারে, এর জন্যই আমরা যেটা চাই যে আজকের জাতীয় ঐক্যমত্য যেটা সৃষ্টি আছে সেটাকে আর বিভক্তির মধ্যে যাতে না আসে, সকলকে নিয়ে আমরা একটা নির্বাচন অংশগ্রহণ করতে চাই। নতুন দল যারা আছে তাদেরকেও দিয়ে দেখ কালকে অনুমোদন নির্বাচন কমিশন, তারাও নির্বাচন অংশগ্রহণ করুক, আমরা তো কারো বেলায় এখানে কোনো আপত্তি করি নাই, কিন্তু জনগণকে ডিসাইড করতে দেন। জনগণকেই ডিসাইড করতে হবে যে কে রাষ্ট্র পরিচালনা করবে, কোন অবস্থায় রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। বিএনপি যেহেতু নির্বাচনী রোডম্যাপ চাইছেন, নিশ্চয়ই তারাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির নির্বাচনী প্রস্তুতি কতটা নিয়েছেন এবং তাদের জাতীয় কাউন্সিল আসলে কবে নাগাদ আপনাদের হবে, এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আপনারা জানেন যে বিএনপিকে গত 17 বছরে মানে একেবারে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে, সাংগঠনিকভাবে এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের কর্মী নেতাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কোথাও আমরা কোনো সমাবেশ আমরা করতে পারি নাই, কোনো হোটেলে কোনো একটা মিলাদ পর্যন্ত আমরা করতে পারি নাই। সেই রকম একটা অবস্থায় তো স্বাভাবিকভাবে যে কাউন্সিল করার জন্য যা যা দরকার ছিল সেইভাবে আমরা কিছু আগে সম্ভবই ছিল না। কিন্তু 5ই আগস্টের পরে আপনারা দেখছেন যে আমাদের নেতা
জনাব তারেক রহমানের নির্দেশে এই আমাদের প্রতিদিন প্রায় বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলাতে কাউন্সিল চলছে এবং এর মধ্যে দিয়ে দল অনেকটা সুসংগঠিত হচ্ছে। কয়েকদিন আগে আমরা বর্ধিত সভা করেছি এবং সেখানে সাংগঠনিক অবস্থান কতটুকু কোথায় কি আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো কাজেই সাংগঠনিক প্রক্রিয়াতে আছে এবং বিএনপি যতটুকু যখনই সময় পাবে তখনই বিএনপি কাউন্সিল করবে। তবে নির্বাচনের জন্য যেটা আমরা বলি যে দেখেন বিএনপিতে তো অসংখ্য নেতাকর্মী আছে যারা আগেও নির্বাচন করেছে, বর্তমানেও নির্বাচনে করার মতো প্রস্তুতি আছে এবং জাতীয়ভাবে যারা স্বীকৃত বিভিন্ন এলাকায় জনগণের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব বিএনপির আছে। কাজে বিএনপির নির্বাচনের শিডিউল অ্যানাউন্স করার পরে বিএনপির প্রার্থীর জন্য কোনো সমস্যা নাই, বরঞ্চ প্রার্থী বাছাই করে আমরা বিশ্বাস করি। কারণ ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ স্থায়ী কমিটির নির্বাচনী প্রক্রিয়ার জন্য যা যা করা দরকার ইনিশিয়াল সব কিছু কাজ সেন্ট্রাল থেকে হচ্ছে। কাজে এই সমস্ত ব্যাপারে সাংগঠনিক কোনো দুর্বলতা আমাদের নেই। যে কোনো সময় 1-2 মাসের ডিফারেন্সে নির্বাচন যদি দেওয়া হয় বিএনপি সেই নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করতে পারবো আমরা। জি, আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়নের যে কাজ কর্মশালা সেটি আমরা দেখছি দেশব্যাপী করছেন। তবে এই যে কর্মশালাগুলোতে যেহেতু তাকে রূপকার বলা হয় যে তিনি 31 দফা দিয়েছেন রাষ্ট্র মেরামত কিংবা রাষ্ট্র সংস্কারের জন্য, সেক্ষেত্রে তিনি কবে বাংলাদেশে আসবেন এবং জনগণের দোরগোড়ায় যাবেন? তৃণমূল তো তার প্রতীক্ষায় আছেন নিশ্চয়ই। অবশ্যই তৃণমূল তার অপেক্ষায় আছে। তবে একটা জিনিস যেটা আপনাকে বলতে পারি যে সুদূর সে লন্ডনে থাকলেও তারেক রহমান কিন্তু প্রতিনিয়ত দলের সাথে তার সম্পৃক্ততা আছে, তার যোগাযোগ আছে। প্রায় 24 ঘন্টার মধ্যে যতক্ষণ তিনি সজাগ থাকেন ততক্ষণই তিনি সংগঠনের বিভিন্ন জেলা উপজেলা থেকে শুরু করে কেন্দ্র মহানগর সব পর্যায়ে প্রতিদিন আপনারা দেখবেন যে কোনো না কোনো কর্মসূচির সাথে তিনি সম্পৃক্ত আছেন। বাংলাদেশে এমন কোনো অঞ্চল নাই যে অঞ্চলের সংগঠনের খবর তার কাছে নাই। তারপরেও আমরা আশা করতেছি, আপনারা তো জানেন যে বিগত সরকার তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল, তাকে পঙ্গু বানিয়ে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল এবং প্রতিনিয়ত আপনারা দেখেছেন বিগত ফ্যাসিবাদ শেখ হাসিনা কিভাবে প্রকাশ্যে জনসমক্ষে আমাদের তারেক রহমানের জীবন নাশ করার জন্য হুমকি দিয়েছে। কাজেই সেই অবস্থায় তো সে ফিরে আসতে পারে নাই। পরবর্তী পর্যায়ে 5ই আগস্টের পরেও তো আমাদের স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় তার সকলগুলো মামলা আমরা কোর্টে ফেস করছি এবং ফেস করে প্রায় সব মামলাতেই তিনি পেয়ে গেছেন, খালাস পেয়ে গেছেন। এখন সময়ের অপেক্ষা, যে কোনো সময় ইনশাল্লাহ তারেক রহমান সাহেব আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশবাসী, শুধু দল না, আজকে দেশবাসী, কারণ 5ই আগস্টের পরে এবং 5ই আগস্টের আগে তার যে রাজনৈতিক যে ভূমিকা, তার যে বক্তব্য, এগুলো দিয়ে জাতি একটা আশা ফিরে পেয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি 75-এর ভঙ্গুর একটা জাতিকে বটমলেস বাস্কেট যে দেশের প্রসিদ্ধ ছিল, সেই বটমলেস বাস্কেটকে যিনি বটম তালু দিতে সক্ষম হয়েছিলেন, আজকেও তার সুযোগ্য সন্তান বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এই দেশে ফিরে আসবে এবং অবশ্যই এই জাতি আশা করে যে তার নেতৃত্বে এই দেশের যত অভাব অভিযোগ এবং যত কিছু আছে সেই সমস্ত মিটিয়ে তিনি দেশকে নতুন একটা সম্ভাবনার দিকে নিয়ে যেতে সক্ষম হবেন। আমি আপনাকে সবশেষ যে প্রশ্ন সেটি 1 মিনিট একটু জানতে চাই। নানা অভিযোগ আসছে, গণমাধ্যমের কাছে আসছে, আপনাদের কাছেও আছে নিশ্চয়, যে তৃণমূলে অনেকে বিশৃঙ্খল হয়ে চাঁদাবাজি কিংবা নানা অপকর্মের সাথে যুক্ত হচ্ছে। সে বিষয়ে কি সুনির্দিষ্ট দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা আছে কিনা একটু ছোট করে জানতে চাই। না, এটা তো পরিষ্কার, আপনারা দেখছেন যে আমাদের নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান পরিষ্কার নির্দেশ দিছে 5ই আগস্টের পরে, যেটা আশা করতেছিল আওয়ামী লীগের সেক্রেটারি আগেই বলছিল এই ধরনের কোনো পরিবর্তন হলে এক রাতে 5 লক্ষ লোক মারা যাবে। এবং এটা সত্যি কথা, গত 17 বছরে বিএনপি নেতা কর্মীদের উপরে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, বিএনপি নেতা কর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছিল আওয়ামী লীগ, আজকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেই জায়গায় তো বিএনপির নেতা কর্মীদের দ্বারা অনেক কিছু হওয়াটাই স্বাভাবিক ছিল।
ছিল, কিন্তু তারেক রহমান তার সুযোগ্য নেতৃত্বের নির্দেশের কারণে কিন্তু বাংলাদেশে তেমন কোনো অঘটন ঘটে নাই। 2-4টা জায়গায় যে সমস্ত জায়গায় কিছু কিছু ছোটোখাটো ঘটনা ঘটেছে এবং সাথে সাথে কিন্তু দলীয় শৃঙ্খলা পরিপন্থী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আমরা জানি যে যারা বিএনপিকে জনগণ সমক্ষে খাটো করতে চান বা বাংলাদেশে শুধু বিএনপি না, অর্থাৎ বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ বা আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য যে বিএনপিকে খাটো করার জন্য অনেকে আজকে অপপ্রচার বেশি চালান, ছোট একটা ঘটনাকে বিশাল ময়ূরুতে রূপান্তরিত করতে চান, তারাই অনেক সময় বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার করে। কিন্তু বিএনপির নেতা আজকে পরিষ্কার দলের প্রতি নির্দেশ আছে, কোথাও যদি কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই দল সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেই, প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধাবোধ করবে না। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার জানাবো সংসদীয় আসন পরিক্রমা। আজ রয়েছে বরগুনা 1 আসন। বরগুনা 1 আসনের সংসদীয় আসন 109, সীমানা বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে। মোট ভোটার রয়েছে 4,83,911 জন এবং এর মধ্যে পুরুষ ভোটার 2,41,752 জন, নারী ভোটার রয়েছে 2,42,151 জন। সেই সাথে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 8 জন। এই পরিসংখ্যানটি 2023 সালে অর্থাৎ সর্বশেষ যে নির্বাচন হয়েছিল সেই সময়কার পরিসংখ্যান। আমরা এই সংসদীয় আসন যে পরিক্রমা সেটি জানলাম। ভোটের ট্রেনে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য পর্বে অন্য কোনো অতিথির সাথে। ধন্যবাদ।